প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল প্রতিকাজে টু হোম স্কুল কার্যক্রম। আজ আমি আপনাদের সাথে আছি রিফাত জাহান, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি নবম শ্রেণী তোমাদের যে এতদিন অনলাইনে যে ক্লাসগুলো গিয়েছিল সেই ক্লাসগুলোর উপর ভিত্তি করে তোমাদের কিছু প্রশ্ন ছিল যা মেসেঞ্জারে তোমরা দিয়েছো, সেই প্রশ্নগুলোর আজকে আমি তোমাদের উত্তর দিব। যেমন তোমাদের সবারই একটা প্রশ্ন ছিল, ম্যাডাম কন্ট্রাএন্ট্রিটা বুঝতেছি না, বা কন্ট্রাএন্ট্রিটা কি। কন্ট্রা মানে হচ্ছে কি বিপরীত দাখিলা। এখন তোমাদের জানতে হবে কন্ট্রাএন্ট্রি কোনগুলো হবে। আমি আগেও দেখেছিলাম, আজকে আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এক হচ্ছে, যেমন ধরো ব্যাংকে জমা দিল, ধরো ৫,০০০, ধরে নিলাম ৫,০০০। আরেকটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন ৩,০০০। আরেকটা হতে পারে ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ, জমা অতিরিক্ত ছিল আপনি পরিশোধ করেছেন, ধরো ৫,০০০। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে এক দিনের চেয়ে অন্য তারিখে পরিশোধ, ধরো তোমার ৩,০০০ টাকা। এই চারটা এন্ট্রি হচ্ছে তোমাদের কন্ট্রা এন্ট্রি। এখন কেন সেটা আমি কারণটা বলছি, খেয়াল করো। ব্যাংকে জমা দিল ৫,০০০ টাকা, তার মানে কি এটা হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট, কারণ আমার ব্যাংকে টাকা বাড়তেছে। ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট ৫,০০০ আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট ৫,০০০। এখন খেয়াল করো কন্ট্রা এন্ট্রি কোনগুলো হবে। যেটার জাবেদা করি তুমি নগদ এবং ব্যাংক, এই দুটি শব্দ পাবে, সেটা হচ্ছে কন্ট্রা, মানে নগদের এফেক্ট হবে আর ব্যাংকের কি হতে পারে, হয়তো নগদে প্লাস ব্যাংকে মাইনাস, আবার অথবা ব্যাংকে প্লাস নগদে মাইনাস, বিপরীত দুই দিকেই যাবে যেটা, সেটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এটা জাবেদা এই। ব্যাংক হতে উত্তোলন, এটার জাবেদাটা কি, এবার কি তোমার নগদ টাকা আসছে, তাহলে এটার জাবেদা হচ্ছে আমার নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, ধরো টাকা আছে, আমি টাকা ধরে নিচ্ছি ৩,০০০। এখন দেখো এটাও জাবেদা করে দিতেছো নগদ আর ব্যাংক পাচ্ছ, তার মানে এটাও কন্ট্রা। সেই ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ, তার মানে কি তুমি নগদ টাকা পরিশোধ করে দিয়েছো কোথায়, ব্যাংকে, সেটা জাবেদা হবে তোমার নগদান হিসাব ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আরেকটা যেটা হচ্ছে একদিনের চেক অন্য তারিখে পরিশোধ, মানে কি ধরো তোমার আজকে ধরো ১০ তারিখ, ১০ তারিখে তুমি একটা চেক পেয়েছো, কিন্তু সেই চেকটা তুমি ব্যাংকে জমা দিয়েছো ১২ তারিখে। যেদিন তুমি ১২ তারিখে জমা দেবে সেই ১২ তারিখে হবে সেটা তোমার কন্ট্রা এন্ট্রি, কারণ ১২ তারিখে তখন তোমার জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ এই চারটা এন্ট্রি বাদে আর কোনটাই কন্ট্রা এন্ট্রি হবে না, এবং প্রত্যেকটা জাবেদা হবে নগদ আর ব্যাংকের সাথে সম্পর্কিত। এরপরে তোমাদের ছিল একটা প্রশ্ন যে ম্যাডাম ব্যাংক হতে উত্তোলন যদি কন্ট্রা এন্ট্রি হয়, তাহলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন কেন কন্ট্রা এন্ট্রি নয়। খেয়াল করো শব্দটা দিকে, খেয়াল করো আমি কি বলেছি, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, ধরো ৪,০০০ টাকা থাকলো, কেন এটা কন্ট্রা এন্ট্রি নয়। খেয়াল করো এখানে কিন্তু কোথাও ব্যক্তিগত শব্দ বলা নাই, বলা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন, আর এখানে বলা হচ্ছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তার মানে কি মালিক এবার টাকাটা উঠিয়ে কিন্তু আর কারবারে নিয়ে আসে নাই, মালিক টাকাটা উঠে তার নিজের কাছে রেখে দিয়েছে, মানে সে অ্যাকচুয়ালি কি টাকাটা উঠিয়ে নিয়েছে। মালিক যদি কারবার থেকে কোনো টাকা উঠে নেয়, কারবার বা ব্যাংক, সেটা উত্তোলন নামে লিখতে পারে। এটার জাবেদাটা হচ্ছে কিন্তু খেয়াল করো উত্তোলন হিসাব ডেবিট ৪,০০০ টাকা আর ব্যাংক হিসাব, ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট ৪,০০০ টাকা। তাহলে দেখো এখানে কিন্তু নগদ আর ব্যাংক দুটো পাইনি, তাই এই জন্য এটা কন্ট্রা এন্ট্রি নয়। এখন তোমাদের আরেকটা হচ্ছে যে কন্ট্রা এন্ট্রিটা কিভাবে লিখবো আরেকবার দেখিয়ে দিই, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার আমি এই এন্ট্রিটা ধরেই আমি দেখাচ্ছি কন্ট্রা এন্ট্রি। দেখো আমাদের কন্ট্রা এন্ট্রি করতে হলে আমাদের একটা ছক করতে হবে। ধরো আমরা নমুনা ছক করলাম, এটা আমরা জানি আমাদের নগদান বইতে দুটো টাকার কলম থাকে, দুই ধরনের নগদান বইতে দুটো টাকার কলম থাকে, একটা হচ্ছে আমার নগদ আর একটা হচ্ছে আমার জন্য ব্যাংক। তারপরে থাকে কি আমার তারিখ থাকে, তারপরে হচ্ছে কি
ভাউচার নং থাকে, খতিয়ান পৃষ্ঠা থাকে। এখানেও নগদ আর ব্যাংক, এখানে খতিয়ান পৃষ্ঠা, এখানে ভাউচার নং, আর এখানে একটা তারিখের ঘর থাকে। আর আমরা জানি ডেবিট কার্ডটা কি আমাদের জন্য প্রাপ্তি, আর ক্রেডিট কার্ডটা আমাদের জন্য কি প্রদান। এখন যদি থাকে ব্যাংকে জমা দেওয়া হলো ৫০০০ টাকা, এটার জাবেদাটা হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মানে কি যদি আমাদের এখানে দুটো বক্স ধরি, একটা ধরো নগদের আর একটা হচ্ছে আমাদের জন্য ব্যাংক। এবার দেখো আমার এইটা কি বলেছি ব্যাংক হয়ে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকের ঘরে আমার কি হচ্ছে প্লাস হচ্ছে, নগদের ঘরে আমার কি হচ্ছে মাইনাস হচ্ছে, কারণ নগদ টাকাটা আমার চলে যাচ্ছে। এখন আমার ব্যাংকের ঘরে প্লাস হচ্ছে, তার মানে কি ব্যাংকে আমার জমা হচ্ছে। এখন জমার সাইডটা জানি কোনটা ডেবিট পাশটা, তাইলে এখন আমি কত টাকা জমা হচ্ছে, জমা হচ্ছে আমার ৫০০০ টাকা, আমি ধরে নিয়েছি ৫০০০ টাকা। তাহলে আমি জমা সবসময় কন্টেন্টটি সহজে দেখার নিয়ম হচ্ছে তুমি টাকাটা আগে বসাবা। ব্যাংকের ঘরে জমা হচ্ছে, তার মানে কি আমার ক্রেডিট দিকে কোন দিক থেকে চলে যাবে, নগদের ঘর থেকে চলে যাবে ৫০০০। এই জন্য আমি ক্রেডিট দিকে আবার বসাচ্ছি ৫০০০। আর নামটা জানি কি লিখবো, যেই ঘরে টাকা থাকবে, এখানে কোন ঘরে টাকা আছে, ব্যাংকের ঘরে ৫০০০ আছে, তাহলে এখানে আমি নাম লিখবো নগদান হিসাব, আর সি দ্বারা আমরা চিহ্নিত করবো কন্টেন্টে। আর এখানে কোন ঘরে টাকা আছে, দেখো নগদের ঘরে, তাহলে আমি লিখবো ব্যাংক হিসাব। এই হচ্ছে কন্ট্রাক্ট। সেম এটা এখন যদি দেখি এইটা কিভাবে কন্ট্রাক্ট করব, ব্যাংক হতে উত্তোলন। এবার কি হয়েছে, ব্যাংক হতে উত্তোলন হয়েছে। এবার কি, এবার কিন্তু খেয়াল করো ব্যাংক থেকে তোমার টাকা চলে যাচ্ছে, নগদের ঘরে তোমার প্লাস হচ্ছে। ব্যাংক হতে উত্তোলনের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে এবার কি হচ্ছে তোমার নগদের টাকা জমা হচ্ছে। এখন আমাদের জমার সাইড হচ্ছে ডেবিট, তাহলে কত টাকা ব্যাংক হতে আমি ধরে নিয়েছি ৩০০০ টাকা। তাহলে আগে নগদের ডেবিটের দিকে বসাচ্ছি, কারণ আমরা জানি ডেবিট যাচ্ছে হচ্ছে জমা। তাহলে যেহেতু নগদ আমি ডেবিটের দিকে বসাচ্ছি, তাহলে ক্রেডিটের দিকে কোন ঘরে বসাবো, ব্যাংকের ঘরে ৩০০০। এবার নাম তাহলে কি লিখবো, নগদের ঘরে আমার বরাবর আছে, তাহলে এখানে আমার নাম হবে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আর এখানে আমার নাম আছে ব্যাংকের ঘরে, তাহলে কি লিখবো নগদান হিসাব। এভাবে হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি লেখার নিয়ম। আর তোমাদের এই যে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটার জাবেদাটা কি ছিল, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার কি হচ্ছে তোমার, এবার কিন্তু ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, কিন্তু তোমার নগদে আর জমা হচ্ছে না, কোথায় চলে যাচ্ছে, মালিকের কাছে। তখন এই এন্ট্রিটা আমরা তখন আর কন্ট্রা হবে না, তখন আমাদের কি চিন্তা করতে হবে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে এবং সেটা কিসের মাধ্যমে যাচ্ছে, ব্যাংক। এই জন্য তখন আমি লিখবো ব্যাংক হিসাব লিখে ব্যাংকের ঘরে টাকা বসানো। এখন বললাম ৪০০০ টাকা ব্যাংকে মালিক উত্তোলন করেছে, এই জন্য যেহেতু মালিক নিয়ে যাচ্ছে টাকা চলে যাচ্ছে, এই জন্য এটা কন্ট্রা এন্ট্রি হলো না। আশা করি তোমাদের কন্ট্রা এন্ট্রি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা প্রশ্ন ছিল তোমাদের, সেটা হচ্ছে যে আমরা কখন বুঝবো আমাদের ২ ঘরা করতে হবে, কখন হচ্ছে আমাদের ৩ ঘরা করতে হবে। খেয়াল করবে প্রশ্নের মধ্যে যদি থাকে শুধু নগদ নিয়ে লেনদেন আছে তখন ১ ঘরা, নগদ এবং ব্যাংক বলা আছে তখন ২ ঘরা। আর ৩ ঘরা কখন হবে, যখন বার্তা বলা থাকে, এবং সেটা কোন বার্তা হতে হবে, সেটা অবশ্যই নগদ বার্তা। আর নগদ বার্তা কি আগেও বলেছিলাম, দেখবে হয়তো তোমার প্রশ্নে বলা আছে হয়তো তুমি দেনাদারের কাছে টাকা পাচ্ছ অথবা তুমি পাওনাদারকে পরিশোধ করছো, তখন যে ছাড়টা দিচ্ছ সেটাই হচ্ছে নগদ বার্তা। এবার বলা থাকবে পূর্ণ নিষ্পত্তি কথা বলা থাকে, তখন তোমার ৩ ঘরা নগদান বই করতে হবে। কিন্তু কখনোই কারবারি বার্তা কিন্তু নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। কারবারি বার্তা কোনটা, ক্রয় বা বিক্রয়ের সাথে যে বার্তা থাকে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, রহমানের নিকট 10% বার্তায় পণ্য ক্রয়, ক্রয় শব্দটা খেয়াল করো, ক্রয় বলেছি, তার মানে তুমি এটা বুঝতে পেরেছো এটা কারবারি বার্তা। আর নগদ বার্তা আরেকটা উদাহরণ দিই, দেনাদার হাফিজকে ৫০০০ টাকা পরিশোধ করা হয়েছে, পূর্ণ নিষ্পত্তিতে ৪৮০০ টাকা পরিশোধ করা হয়েছে। এই যে দেনাদার হাফিজ বলেছি, তার মানে এই যে ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে তোমার নগদ বার্তা। এইভাবেই হচ্ছে আমাদের বার্তাটা প্রশ্ন। তারপর একটা প্রশ্ন ছিল নগদ প্রদান প্রাপ্তি জাবেদা তোমাদের যে করা হয়েছে, যে এখানে কোন লেনদেনগুলো আসবে, নগদ এবং নগদ সমতুল্য। সমতুল্য বলতে আমরা কি বুঝবো, ব্যাংকের লেনদেনও হবে এবং এটিএম এর কার্ডের লেনদেনগুলো নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় আসবে। আর একটা তোমাদের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ম্যাডাম আমরা যে সূত্র নামের একটা নগদ প্রাপ্তির ঘরের মধ্যে আমরা একটা সূত্র বসাই, যে বলি যে একটা সূত্রের একটা কলাম আছে, কিন্তু আমরা কোনো ব্যবহার করি না। তোমাদের অনেকেই প্রশ্ন ছিল যে ম্যাডাম তাহলে কি কলাম কেন দিই, কেন ব্যবহার করি না। আসলে হচ্ছে কি
আমরা জানি এই যে নগদ প্রদান যা করা হচ্ছে এর প্রত্যেকে কিন্তু একটা ব্যালেন্স বের হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমাদের একটা খতিয়ান করতে হয়। যখন আমরা খতিয়ানে নিয়ে যাই, সাধারণ খতিয়ান করি এই ব্যালেন্স থেকে, তখন যেটার জন্য যে খতিয়ানটা করতেছি তখন সেটা বরাবর একটা টিক চিহ্ন দেওয়া হয়। যেমন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, ধরো থাকলো আমাদের বেতন হিসাব, বেতন লিখলাম আমি বেতন। বেতন আমরা জানি আমাদের কোন ঘরে যায়, বেতন যায় কিন্তু আমাদের অন্যান্যের ঘরে, অন্যান্য ঘরে ধর 3000 টাকা, আর তোমার নগদের ঘরে আসবে 3000 টাকা। এখন এই যে তোমার বেতনটা চলে গেছে, যখন তুমি খতিয়ান প্রস্তুত করবে তখন এই 3000 টাকা বেতনের যে ব্যালেন্সটা এটা তুমি নিয়ে যাবে খতিয়ানে, তখনই তুমি এখানে একটা টিক চিহ্ন দেবে। এটা আমাদের নবম দশম শ্রেণীতে এই দুটোর প্রয়োজন হয়। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে সূত্রটা কেন প্রয়োজন। এখন তোমাদের আরেকটা ছিল যে নবদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয় কেন ম্যাডাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কেন আমরা নবদান বইটা দিকে একটু খেয়াল করে দেখব। নবদান বইটা হচ্ছে কি, প্রত্যেকটা লেনদেন যখন নগদের লেনদেন হচ্ছে সাথে সাথে কিন্তু তুমি এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করে লিখছো। জাবেদাও কিন্তু আমি সেই কাজটাই করি, ডেবিট ক্রেডিট নির্ণয় করেই কিন্তু লিখছি। তারপর আবার কি করি, আমরা কিন্তু খতিয়ানের মতন ব্যালেন্স টানি, নগদের কিন্তু ব্যালেন্স বিডিসিডি করি। এই জন্য নবদান বইকে জাবেদা খতিয়ান বই বলা যায়। তার মানে কি আমরা বলতে পারি নবদান বই প্রাথমিক বইও বলা যায় এবং পাকা বই বলা যায়, কারণ আমাদের খতিয়ানকে কিন্তু পাকা বই বলা হয়ে থাকে। আরো একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ম্যাডাম আমরা খুচরা নবদান বই আমাদের লাগবে কিনা। নবম দশম শ্রেণীর তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইতে খুচরা নবদান বইয়ের সম্বন্ধে কোনো অঙ্ক নেই, তাহলে এটা তোমাদের এই নবম দশম শ্রেণীতে বোর্ড পরীক্ষার জন্য এটা আর আসে না। আশা করি তোমরা আজকে আমার ক্লাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসার কথা ছিল সেই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে তোমরা সেই প্রশ্নটা করতে পারো, অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করে প্রশ্ন করে নেক্সটে আমি সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের আরেকটু ক্লাস দেবো। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।